নমস্কার বন্ধুরা, মনে করুন একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি, বয়স 60, কোনো পেনশন নেই, সেভিং আছে 50 লাখ টাকার মতো, প্রতি মাসে খরচ 30,000 টাকার মতো। এইবার এই 50 লাখ টাকা তিনি কিভাবে ইনভেস্ট করবেন যাতে অবসর পরবর্তী জীবনে প্রতি মাসের খরচ তিনি চালাতে পারেন। শুরুতেই একটা কথা বলে নিই, এটা একটা শিক্ষামূলক ভিডিও, মানে কিভাবে প্ল্যান করতে পারেন তার একটা টেন্টেটিভ ব্রেকআপ বলবো। এটা কিন্তু একেবারেই অ্যাকচুয়াল প্ল্যান নয়। অ্যাকচুয়াল প্ল্যানটা তো নির্ভর করবে আপনার বিভিন্ন প্যারামিটার্সের উপরে, তো ম্যান টু ম্যান এটা ভ্যারি করবে। আমি একটা টেন্টেটিভ প্ল্যান বলছি, এটা আপনি এডুকেশনাল পারপাস হিসাবেই নেবেন। এইবার এখানে অনেকেই কি করবেন যে প্রথমেই এই 50 লাখ থেকে 30 লাখ টাকা সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে রাখবেন। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম একটা ভালো স্কিম, 8.2% ইন্টারেস্টও পাওয়া যায়। সুতরাং এই 30 লাখ টাকা থেকেই আপনি প্রতি মাসে 20,500 টাকা পেয়ে যাবেন। বাকি 15 লাখ টাকা এমআইএস এতে জয়েন্ট অ্যাকাউন্টেতে ইনভেস্ট করতে পারেন, সেখান থেকেও প্রতি মাসে 9,250 টাকা সুদ আসবে। এইবার এই দুটোকে যদি আমি যোগ করি, প্রায় 30,000 টাকার কাছাকাছি হয়ে গেল, যেটা আপনার প্রতি মাসের খরচা। আর 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিটে রেখে দেবেন, যেটা কিনা এমার্জেন্সি ফান্ডের জন্য। তাহলে এক ঝলক দেখে এই প্ল্যানটা খুব ভালো লাগতেই পারে, কারণ 30,000 টাকা মতো পেয়েও গেলাম প্রতি মাসে, এফডিতেও আমার 5 লাখ টাকা থাকলো এমার্জেন্সি ফান্ডে, তো প্ল্যানটা তো ভালোই, তাই তো? কিন্তু এই প্ল্যানেতেও কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি, চলুন সেটা সম্বন্ধে আপনাকে বলি। দেখুন, প্রথম বছর মানে আজকে আপনার প্রতি মাসে ইনকাম 30,000 টাকার মতো, খরচও 30,000 টাকার মতো। সুতরাং এই সময়ে আপনার কোনো সমস্যা হবে না বা হওয়ার কথা না। কিন্তু মনে করুন আজ থেকে 10 বছর পরে, তখন কি দাঁড়াচ্ছে? তখন আপনার ইনকাম কিন্তু ওই 30,000এই ফিক্সড আছে। আমি যদি ধরেই নিই যে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এবং এমআইএস এর ইন্টারেস্ট রেট আগামী দিনেও এইরকমই থাকবে বা এরকম বেশি থাকবে, কিন্তু 10 বছর পরে আপনার এই যে খরচা প্রতি মাসে 30,000 টাকা, সেটা কি 10 বছর পরেও 30,000 টাকা থাকবে? থাকবে না। আমি যদি ইনফ্লেশন রেট 6 থেকে 7% ধরে নিই, তাহলে আগামী 10 বছর পরে আজকের এই 30,000 টাকা সেই সময়ে প্রায় 50 থেকে 55,000 টাকার মতো হয়ে যাবে। আর যদি আপনি আরো 10 বছর এক্সট্রা ধরেন, মানে যদি 20 বছর পরে হিসেব করেন, তাহলে কিন্তু আপনার ইনকাম একই থাকছে, সেই 30,000 টাকাই থাকবে প্রতি মাসে, কিন্তু তখন আপনার খরচা 90,000 থেকে 1 লাখের কাছাকাছি চলে আসবে। সুতরাং কি দেখতে পাচ্ছি, ইনকাম তো একই রয়ে গেল, কিন্তু খরচ ক্রমেই বেড়ে চলেছে। তাহলে এই যে গ্যাপটা তৈরি হলো, ধরুন আজ থেকে 10 বছর পরেই, তাহলে ইনকাম 30, খরচা 50, এই যে 20,000-এর গ্যাপ, এই গ্যাপটা কিভাবে মেকআপ হবে? কারণ এই গ্যাপটা অনেক বড় না, তো এই গ্যাপটা আপনি কিভাবে মেকআপ করবেন? এই টাকাটা কে দেবে? সুতরাং যদি আপনি শুধুমাত্র ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে রিটায়ারমেন্ট প্ল্যানিং করেন, আপনার প্ল্যানিংটা কিন্তু ফেল হয়ে যাবে। কারণ আপনার যে সেভিং অ্যামাউন্ট সেটাই কম, সেটা 50 লাখ। এবার ধরুন কেউ যদি 50 কোটি টাকা দিয়ে শুরু করেন, তার ক্ষেত্রে হয়তো সেফ রিটায়ারমেন্টের জন্য এই সেফ প্রোডাক্ট যেগুলো আছে তার ক্ষেত্রে সেগুলোতেই চলে যেত, কিন্তু আপনার ক্ষেত্রে তো রিটায়ারমেন্ট সেভিং অ্যামাউন্টটা অত বেশি নয়, 50 লাখ টাকাই তো। সুতরাং আপনার ক্ষেত্রে শুরুতে ভালো হলেও পরের দিকে কিন্তু খুব টানাটানি চলবে। তাহলে সেক্ষেত্রে উপায় কি? সেক্ষেত্রে আপনার জন্য উপায় হতে পারে 3 বাকেট স্ট্র্যাটেজি। এখানে কি হয়, এখানে 3টে বালতি থাকবে বা 3টে বাকেট থাকবে। সেই 3টে বাকেটেতে আমি আলাদা আলাদা করে টাকা জমা করব। সেই 3টে বাকেট কি কি? প্রথম বাকেটের নাম হচ্ছে ইনকাম বাকেট, দ্বিতীয় বাকেটের নাম সেফটি বাকেট, আর 3 নম্বর বাকেটটাকে বলা হয় গ্রোথ বাকেট। তো এইবার আমি এই 50 লাখ টাকার ভেতরে কত টাকা কোন বাকেটেতে রাখবো? দেখুন, প্রথমেতেই আমি ইনকাম বাকেটটা সিলেক্ট করব। ইনকাম বাকেটেতে আমি 30 লাখ টাকা রাখবো। তো ইনকাম বাকেটেতে আমি কোন প্রোডাক্টেতে ইনভেস্ট করব? এক্ষেত্রে আমি ইনভেস্ট করব সিনিয়র সিটিজেন সেভিং স্কিমেতে। ওই একই স্কিম থাকছে, 30 লাখ টাকা ইনভেস্ট করব এবং প্রতি মাসে 20,500 টাকা করে পাবো। তো এক্ষেত্রে কি হবে যে আপনার যে টোটাল খরচা প্রায় তার 70% কাভার হয়ে যাবে ওই একটা প্রোডাক্ট থেকে, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম থেকে। তো এটা আপনাকে অনেকটাই টেনশন ফ্রি করে দেবে। একে তো গভর্নমেন্ট ব্যাক প্রোডাক্ট, রেটও ভালো আছে, রিস্ক নেই, সুতরাং টেনশন জিরো। এইবার ডেট বাকেটেতে আমি 8 লাখ টাকা রাখবো।
এটাও সেফ জায়গা। এক্ষেত্রে আমার জন্য অপশন হতে পারে আরবিআই ফ্লোটিং রেট বন্ড। এখানে ভালো ইন্টারেস্ট পাওয়া যায়, যদিও এর ইন্টারেস্টটা ফ্লোট করে, মানে এনএসসির ইন্টারেস্ট রেটের সাথে সাথে এর ইন্টারেস্ট রেটটাও ভ্যারি করে। তো এনএসসি থেকে কিন্তু বেশি রেট পাওয়া যায়, সুতরাং সেইখানে আমি রাখতে পারি আরবিআই ফ্লোটিং রেট বন্ডেতে। এক্ষেত্রে বছরে দুবার ইন্টারেস্ট পাওয়া যায়, এখন সুদ 8.05%। যদি আমি এইখানেতে 8 লাখ টাকা রাখি, তাহলে আমি দেখতে পাচ্ছি প্রতি মাসে 5,000 টাকার মতো ধরুন। তাহলে আগে আমি পেয়েছিলাম 20,500 আর এখানেও পেলাম 5,000, মোটামুটি 25,500, 26,000 টাকার মতো কাছাকাছি এসে গেল। আপনার দরকার 30,000 টাকার মতো, অলমোস্ট আপনার এই টাকাটা কাভার করে দিল আপনার যে প্রতি মাসের খরচাটা। একটু কম হলো, তো মোটামুটি অলমোস্ট কাভার হয়ে গেল। এইবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রোথ বাকেট। এইখানে কিন্তু টাকা রাখতে হবে, খুব দরকার, কারণ ইনফ্লেশনকে বিট করতে গেলে আমাকে গ্রোথ বাকেটতে কিছু টাকা রাখতেই হবে। তো আমি এখানে 9 লাখ টাকা রাখবো। কোন ফান্ড নেব? দেখুন, ফান্ড মোটামুটি, যেহেতু আপনি সিনিয়র সিটিজেন, খুব রিস্কি প্রোডাক্টে যাব না, হাইব্রিড ক্যাটাগরির ফান্ড নেব, যেখানেতে ইকুইটি আর ডেট দুটো জায়গাতে ইনভেস্ট হবে, রিস্কটা কম হবে। অ্যাটলিস্ট এখান থেকে আমাকে 10% রিটার্ন চাই, কারণ 10%-এর মতো রিটার্ন পেলে তবেই আমার এই গ্রোথ বাকেট থেকে একটা ভালো অ্যামাউন্ট তৈরি হবে। তো সেক্ষেত্রে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, কনজারভেটিভ হাইব্রিড ফান্ড, ইকুইটি সেভিং ফান্ড বা ফ্লেক্সি ক্যাপ টাইপের ফান্ডেতেও ইনভেস্ট করতে পারেন। এইবার এইখানে যদি আমি 9 লাখ টাকা রাখি এবং বছর 10-এর জন্য যদি এই টাকাতে হাত না দিই, তাহলে 10% থেকে 12% রিটার্ন যদি আমি এক্সপেক্ট করি, তাহলে 1,25,000-এর মতো এখানে একটা ভ্যালু এসে যাবে, ফান্ড ভ্যালু। এবার এই যে 25 লাখ টাকা হলো, এইটা কিন্তু 10 বছর পরে আপনার যে ইনফ্লেশন, সেটার থেকে আপনাকে অনেকটাই বাঁচাবে। তার সাথে সাথে 3 লাখ টাকা আপনি রেখে দিন লিকুইড ফান্ডেতে। এই টাকাটা কিন্তু এমার্জেন্সির টাকা। লিকুইড ফান্ডে রাখলে মোটামুটি 5.5 থেকে 6% রিটার্ন আপনি পাবেন। তো এখান থেকেও আপনার রিটার্নটা যেটা আসছে, সেটা লিকুইড ফান্ডেতে যোগ হতে থাকবে। তবে সেই টাকাটা কিন্তু তোলার দরকার নেই, কারণ লিকুইড ফান্ডের যে টাকাটা শুধুমাত্র এমার্জেন্সির জন্য, অন্য কোনো খরচের পারপাসে কিন্তু এই টাকাটা তোলা যাবে না। এইবার আপনাকে একটা কথা বলি, এই যে প্ল্যানটার কথা আপনাকে আমি বললাম, এই প্ল্যানটাও কিন্তু একেবারেই 100% সেফ নয়। কারণ এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে 10 বছর পরে 25 লাখ টাকা একটা ভ্যালু হয়েছে বটে, কিন্তু তার সাথে সাথে 10 বছর পরে আমাকে এক্সট্রা 20 থেকে 25,000 টাকা মান্থলি ইনকামও তো বাড়াতে হবে। এবার এই 25 লাখ দিয়ে প্রতি মাসে 20 বা 25,000 টাকা পাও খুব কষ্টকর ব্যাপার। সুতরাং পুরো যে গ্যাপ, সেটা তো কাভার হবে না, কিন্তু অনেকটাই কাভার হবে, 60 to 70% কাভার হয়ে যাবে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে সেক্ষেত্রে কি করব? আরো কি কোনো বেটার প্ল্যান আছে, যেটা ফলো করলে আরেকটু ভবিষ্যৎটা ভালো হবে বা রিটায়ারমেন্ট পরবর্তী টাইমটা আরেকটু স্মুথলি কাটাতে পারবো? হ্যাঁ, আছে। যদি আপনি আরেকটু প্র্যাকটিক্যাল হন, যদি আরেকটু ডিসিপ্লিন হন এবং স্মার্ট হন, তাহলে কিন্তু সেটা ফলো করা যেতে পারে। সেটা কি? দেখুন, সেটা বলার আগে একটা কথা বলি, আমাদের সব থেকে বড় সমস্যাটা কি দেখুন, যে আমরা যা ইন্টারেস্ট পাচ্ছি বা যা ইনকাম করছি, সবটাই কিন্তু কনজিউম করে ফেলছি বা সবটাই খরচা করে ফেলছি। সেইটা পুরোটা খরচা করলে কিন্তু হবে না। এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে রিটায়ারমেন্টের পরে কিন্তু ইনকাম বাড়ানো সহজ নয়, বরং এক্সপেন্সটা কমিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তাই আগে আমি 30,000 টাকা খরচা করতাম, রিটায়ারমেন্টের পরে সেটাকে কাট করে 20,000-এর রেঞ্জে আনতে হবে। আর সেটা যদি করতে পারেন, তাহলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার প্ল্যানটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এই 50 লাখের মধ্যে 30 লাখ টাকা সিনিয়র সিটিজেন সেভিং স্কিমেতে ইনভেস্ট করব, এবং যেখান থেকে আমি প্রতি মাসে 20,500 টাকা করে পেতে থাকবো। তো সেটা দিলেই কিন্তু আমার প্রতি মাসের খরচাটা হয়ে যাবে। তাহলে কিন্তু আমার কাছে আরো 20 লাখ টাকা থেকে যাবে, যেটা কিনা আমি ইনভেস্ট করতে পারবো। তার মধ্যে 3 লাখ টাকা তো আমার এমার্জেন্সি ফান্ডে থাকছে। বাকি 17 লাখ টাকা যদি আমি গ্রোথ অ্যাসেটেতে ইনভেস্ট করতে পারি, সেটা আপনার হাইব্রিড ফান্ডই হোক বা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড হোক, এবং সেখান থেকে যদি আমি 10%-এর মতো রিটার্নও পাই, তাহলে কিন্তু 10 বছর পরে আমার ওই ফান্ড ভ্যালুটা 40 লাখ টাকার উপরে এসে যাবে। এবার 40 লাখ টাকার উপরে এসে গেলে কিন্তু তখন সেখান থেকে কিন্তু আমি প্রতি মাসে 20,000 টাকা তুলতেই পারি, বা প্রতি মাসে আমার যে রিকোয়ারমেন্টটা হবে সেই সময়তে। কারণ আমি আগে তো 20,000 টাকা পাচ্ছি, যেটা সিনিয়র সিটিজেন থেকে, আরো এখান থেকে আরো 20,000 পেয়ে গেলাম, তো আমার ডবল হয়ে গেল। তো আমার ইনফ্লেশনের যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা কিন্তু কাটিয়ে দিতে পারবে আমার এই গ্রোথ অ্যাসেটটা। তো এটা তখনই সম্ভব হবে যদি আমি বেশি টাকা এখানে ইনভেস্ট করতে পারি, বা যদি এমনও হয় যে আমি সিনিয়র সিটিজেন এবং আরবিআই ফ্লোটিং রেট বন্ডেতেই বেশি ইনভেস্ট করবো, করতেই পারেন। সেখান থেকে যে ইন্টারেস্টটা হচ্ছে, সেই এক্সেস ইন্টারেস্টটা রেখে দিন,
পুরোটা খরচা করবেন না, 30,000-এর জায়গায় 20,000 খরচা করুন, বাকি 10,000 টাকা যেটা বেঁচে গেল সেটাকে ইনভেস্ট করে দিন, কোনো সেফ জায়গাতে ইনভেস্ট করুন। সেটাও করতে পারেন যে পুরো টাকাটা আমার, এত টাকাটা একবারে ইকুইটিতে বা হাইব্রিড ফান্ডেতে ইনভেস্ট করতে ভয় পাচ্ছি, তো আমি 9 লাখ টাকাই হাইব্রিডে রাখবো, কিন্তু বাকি ওইখান থেকে আরবিআই ফ্লোটিং রেট বন্ড আর আমার ওই সিনিয়র সিটিজেন সেভিং স্কিম মিলিয়ে আগে যেটা আমার আসছিল 30,000, সেখান থেকে 20,000 খরচা করে 10,000 রেখে দেবো, সেটাও করতে পারেন। তাহলেও কিন্তু আপনার আগের তুলনায় অনেকটাই সহজ হয়ে যাবে। কিন্তু পার্সন টু পার্সন অনেক কিছুই ভ্যারি করে, কারণ প্রতিটা মানুষের রিটায়ারমেন্ট কর্পাসটা আলাদা। তো সমস্তটা মিলিয়ে যদি আপনি এমন চান যে পার্সোনালাইজড ওয়েতে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংটা কেমন হবে, বা আপনি কত টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, কোথায় কতটা ইনভেস্ট করবেন, টোটাল প্ল্যানিংটা যদি জানতে চান, তাহলে আপনি আমার স্ক্রিনে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার পার্সোনালাইজড পোর্টফোলিওটা তৈরি করতে পারবেন।